নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আপনারা সকলেই নিশ্চয়ই ক্রিসমাস মুডে আছেন, বাট থাকবেন নাই বা কেন? ক্রিসমাস কিন্তু চলে এসেছে এবং নতুন বছর আসতে চলেছে, এবং ভারতীয় ফুটবলের যা অবস্থা, হয়তো বেশি কিছু আলোচনা করার মতো নেই। আপনারা সকলেই জানেন কি অবস্থা, কিন্তু আজকে এবং আগামীকালের যে মিটিংটা আছে, সেখানে কিন্তু আমরা কিছু কংক্রিট আপডেট পেতে পারি আইএসএল নিয়ে। এবং কবে হবে, সেটা কি তারিখে হবে, সেই সব নিয়ে হয়তো আমরা আপডেট পেয়ে যাব, এবং সেটার দিকে আপাতত আমরা তাকিয়ে আছি। কিন্তু ভারতীয় ফুটবলকে কিছুক্ষণ সাইডে রেখে আমরা যদি কথা বলি ইউরোপিয়ান ফুটবল নিয়ে, সেখানে কিন্তু অবশ্যই ক্রিসমাস ব্রেক শেষ হয়েছে এবং তারপরে কিন্তু ম্যাচেসও শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে ইউরোপে এই টাইমে ক্রিসমাস ব্রেক চলে, কিছুদিন ছুটি দেওয়া হয় প্লেয়ার্সদেরকে, সকলকে, যাতে তারা ক্রিসমাসটা এনজয় করতে পারে। বাট কিছুদিন পরেই কিন্তু আবার ম্যাচেস শুরু হয়ে যায়, এবং কালকে কিন্তু ঠিক সেটাই হয়েছে। গতকাল ম্যাচ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে, এবং আজকে আমরা মোটামুটি ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলবো এবং টপ 5টা টিম নিয়ে কথা বলবো, কারণ তাদের 5 জনেরই ম্যাচ ছিল কালকে রাতে। 6টা টিমের নিয়ে কথা বলবো, সকলেরই কিন্তু কালকে ম্যাচ ছিল। এবং এই জাংচারটা বা এই মান্থের টাইমে কিন্তু প্রিমিয়ার লিগ যথেষ্ট জমে ওঠে, কারণ অর্ধেক সিজন হয়ে যায়, অর্ধেক সিজন বাকি থাকে, এবং অর্ধেক সিজনে কে এগিয়ে থাকে সেটার উপরেই কিন্তু লক্ষ্য থাকে। অনেক সময় যেমন আর্সেনাল আর্সেনাল অনেকবারই কিন্তু এই ক্রিসমাস ব্রেকের আগে অবধি প্রিমিয়ার লিগে টপে ছিল, কিন্তু আর্সেনাল শেষ পর্যন্ত কিন্তু প্রিমিয়ার লিগ জিততে পারেনি। হোয়ার ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু টপে যখন ছিল তখন কিন্তু তারা লিগও জিতেছিল, বা পিছন থেকে এসেও কিন্তু লিগ জিতেছে। এরকম বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টসও কিন্তু আছে। ম্যানচেস্টার ইউনাইটেড, তারাও কিন্তু একটা টাইমে যখন তারা কম্পিটিটিভ ছিল, কম্পিটিটিভ ফুটবল খেলতো, তখনও কিন্তু যারা টপে থাকতো ক্রিসমাস ব্রেকে টাইমে, তারপরেও কিন্তু তারা লিগ জিতেছিল। তো এই জাংচারটা খুব ইন্টারেস্টিং, কারণ এরপরেই সেকেন্ড হাফ অফ দ্য টুর্নামেন্ট শুরু হয়, এবং তারপরেই কিন্তু লিগ যে টাইটেল রেসটা, সেটা কিন্তু জমে ওঠে। এবং যদি কথা বলতে হয় কালকের ম্যাচগুলোকে নিয়ে, গতকালের ম্যাচগুলোকে নিয়ে, তাহলে শুরু করা যায় আর্সেনাল দিয়ে, কারণ তারা এখন কারেন্টলি টেবিল টপার। যদিও বেশিক্ষণের জন্য তারা টেবিল টপার ছিল না, তাদের যে থ্রোনটা কিছু সময়ের জন্য তারা হারিয়েছিল, কারণ ম্যানচেস্টার সিটি তাদের ম্যাচটা আগে ছিল, তারা কিন্তু জয়লাভ করেছিল। এই জন্য 1 পয়েন্টের অ্যাডভান্টেজে কিন্তু তারা গ্রুপ শীর্ষে চলে গেছিল কিছুক্ষণের জন্য। বাট তারপরে আর্সেনাল, তারাও কিন্তু ব্রাইটনের এগেনস্টে 2-1 গোলে জয়লাভ করে, এবং তারপরে কিন্তু তারাও চলে আসে আবার সেই শীর্ষে। যদি পুরো আর্সেনালের কথা বলতে, ম্যাচটার কথা বলতে, তারা জানেন যে আর্সেনালের উপরে কিন্তু একটা বাড়তি চাপও থাকবে, কারণ তাদের পিছনেই আছে ম্যানচেস্টার সিটি, যারা কিন্তু এরকম জাংচার থেকে বা এরকম টাইম থেকে কিন্তু লিগ জিতে বেরিয়েছে। যখন পিছনে ম্যানচেস্টার সিটির মতো টিম থাকবে, পেপ গার্দিওলার মতো ম্যানেজার থাকবে, তখন কিন্তু কোনো টিমের জন্য ইজি হয় না। এবং সত্যি কথা বলতে, ম্যানচেস্টার সিটি যখন পিছনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেটা কিন্তু অবশ্যই একটা চাপের বিষয় থাকবে আর্সেনালের জন্য, কারণ আর্সেনাল অবশ্যই অনেক টাইমে ক্রিসমাস ব্রেকের আগে অব্দি 4 না 5 বার কিন্তু এরকম টপে ছিল, বাট তারা আলটিমেটলি লিগটাকে বটল করেছে। তো এইবারও কিন্তু মিকেল আর্তেতা, তিনি কিন্তু প্রচন্ড সতর্ক থাকবে, যাতে এইবারের চান্সটা কোনোভাবে বৃথা না যায়। এবং যদি কথা বলতে হয় আর্সেনালের, একটা হার্ড ফট ভিক্টরি ছিল ব্রাইটনের এগেনস্টে, 2-1 গোলে কিন্তু তারা জিতেছিল ঠিকই। বাট আগেন যদি কথা বলি, ওডেগার্ডের একটা দুরন্ত গোল ছিল শুরুর দিকেই, 14 থেকে 15 মিনিটের মাথায়। তারপর কিন্তু যে দ্বিতীয় গোলটা হয় আর্সেনালের, সেটা কিন্তু একটা ওন গোল হয়। সো ম্যাচটা টাফ ছিল। আর্সেনাল যদিও অনেক চান্সেস ক্রিয়েট করেছিল, গোল মিসের ঝুড়ি বলতে পারেন, অনেক গোলও আর্সেনাল মিস করেছে, কিন্তু আগেন ব্রাইটন এগেন্সে 2-1 যেই জয়টা, এই পয়েন্টসগুলোই কিন্তু পরের দিকে কাজে দেবে, কারণ এখন যদি পয়েন্ট লুজ করে, তাহলে কিন্তু ম্যানচেস্টার সিটি অনেকটা এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা টিমের মধ্যে যদি কথা বলতে হয়, ম্যানচেস্টার সিটি কিন্তু এখন যা দেখে মনে হচ্ছে বেস্ট ফর্মে আছে। আর্সেনাল অবশ্যই চাইবে, এবং যে পুরো টিম যারা আছে তারা অবশ্যই চাইবে যে তাদের যে এই ফর্মটা, এটা কিন্তু কন্টিনিউ থাকুক, না হলে কিন্তু পিছনে অনেক টিমই আছে, শুধু ম্যানচেস্টার সিটি না। কথা আমরা এবার নেক্সট বলবো, ম্যানচেস্টার সিটি আমরা পরে কথা বলবো, কিন্তু নেক্সট আমরা যে টিম নিয়ে কথা বলবো, তারা কিন্তু এখন প্রিমিয়ার লিগে থার্ডে আছে, অ্যাস্টন ভিলা। নামটা কিন্তু অবাক করে দেওয়ার মতো, কিন্তু অ্যাস্টন ভিলা যে একটা উইনিং স্ট্রিকে আছেন, আপনারা সকলেই জানেন। টানা 11টা ম্যাচ কিন্তু তারা জিতেছে, 1897 এবং 1914। এই দুটো বছর এমন হয়েছে যেখানে যদি কথা বলি অ্যাস্টন ভিলা, তারা কিন্তু পরপর 11টা ম্যাচ জিতেছে। এর আগে কিন্তু এই জিনিস কখনো হয়নি। এবং যদি পরের ম্যাচ জিততে পারে অ্যাস্টন ভিলা, তাহলে কিন্তু তাদের হিস্ট্রিতে, তাদের ক্লাব হিস্ট্রিতে কিন্তু একটা রেকর্ড হবে। টানা 12টা ম্যাচ কিন্তু তার প্রিমিয়ার লিগ হিস্ট্রিতে জিতবে। শুধু প্রিমিয়ার লিগ হিস্ট্রি না, প্রত্যেকটা টুর্নামেন্ট মিলিয়ে টানা 12টা ম্যাচ কিন্তু তারা জেতার একটা নজির করবে। কিন্তু তাদের নেক্সট ম্যাচ কার সাথে? গ্রুপ টপার আর্সেনালদের সাথে। তারা কি জিততে পারবে? এবং যদি জিততে পারে, তাহলে তাদের জন্য তো ভালো হবেই, এবং ভালো হবে আরেকটা ক্লাবের জন্য, তাদের নাম ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার সিটি কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আগেন যদি আমরা ম্যানচেস্টার সিটির কথা অবশ্যই পরে বলবো, কিন্তু যদি আমরা কথা বলি এখন অ্যাস্টন ভিলা নিয়ে, তারা যেই একটা স্ট্রিকে আছে, 11টা রান আউট ম্যাচ তারা কিন্তু জিতেছে। এবং লাস্ট দিন যে ম্যাচটা হয়েছিল চেলসির সাথে স্ট্যামফোর্ড ব্রিজে, সেখানে কিন্তু প্রথমার্ধে পিছিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা, পুরোটাই ডমিনেট করে চেলসি ফার্স্ট হাফটা। এবং অ্যাস্টন ভিলা কিন্তু প্রথমার্ধে তাদেরকে মোটামুটি বলতে গেলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু সেকেন্ড হাফে ওলি ওয়াটকিন্স নামার পরে কিন্তু খেলার বলতে পারেন পুরো টেম্পোটাই কিন্তু পাল্টে যায়। ওলি ওয়াটকিন্সের সুবাদে কিন্তু এখানে অ্যাস্টন ভিলা তারা কিন্তু একটা কামব্যাক করে এবং চেলসিকে কিন্তু ঘরের মাঠে হারতে হয়। এবং চেলসি যেরকম আমরা বলি আনপ্রেডিক্টেবল একটা টিম, এবং এরকম ভাবে কিন্তু পয়েন্ট লুজ যদি চেলসি করে তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না তাদের। ইউরোপিয়ান কোয়ালিফিকেশনও কিন্তু আছে সামনে, শুধু টাইটেল রেস না, প্রিমিয়ার লিগে নানান টিম কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা পাওয়ার জন্য লড়াই করে টপ ফোরে থাকার জন্য। এবং ফিফথে তো অবভিয়াসলি ইউরোপা আছে, তারপর কনফারেন্স লিগের স্পট আছে, বাট সবাই চেষ্টা করে টপ ফোরে থাকার, যাতে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা পাওয়া যায়। যদি অ্যাস্টন ভিলার জন্য এখন একটা ড্রিম রান চলছে, সব থেকে ভালো তো খুশির খবর হবে অ্যাস্টন ভিলা ফ্যান্সদের জন্য যারা এখন ক্রিসমাস মানাচ্ছেন। মানে এর থেকে ভালো ক্রিসমাস হয়তো হয় না, যাদের টিম যেভাবে খেলছে বিগ বয়েজের এগেনস্টে। তো অবশ্যই চেষ্টা করবে অ্যাস্টন ভিলা যাতে এই জিনিসটা কন্টিনিউ করতে। কিন্তু অ্যাস্টন ভিলার কোচকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা কি মানে অ্যাস্টন ভিলা কি ম্যানচেস্টার সিটি বা আর্সেনাল তাদের বিরুদ্ধে বা তাদেরকে দেখছে তাদের এগেনস্টে যারা মানে লিগ উইনার হিসেবে বা লিগ কন্টেন্ডার হিসেবে, তখন কিন্তু অ্যাস্টন ভিলা কোচ তিনি বলছেন যে একদমই না। হ্যাঁ, আর্সেনাল এর কথা বলি বা যদি ম্যানচেস্টার সিটির কথা বলি, তারা কিন্তু একটা হোল ডিফারেন্ট লেভেলে, তারা আলাদাই টিম, খুব ভালো টিম। এবং যদি কথা বলা হয় অ্যাস্টন ভিলার, তারা চেষ্টা করছে যে তারা এই ইউরোপিয়ান যে স্পটটা, শুধু ইউরোপিয়ান বলে চ্যাম্পিয়ন্স লিগ কনফারেন্স লিগ আলাদা করে কিছু বলেননি, ইউরোপা লিগ আলাদা করে কিছু বলেননি, ইউরোপিয়ান স্পট কিন্তু তারা পেতে আগ্রহী। কিন্তু এখন যেভাবে অ্যাস্টন ভিলা খেলছে, ম্যানচেস্টার সিটিকে তারা হারিয়েছিল আগের আগের ম্যাচে, যেভাবে তারা এখন খেলছে, ম্যানচেস্টার সিটি না সরি ম্যানচেস্টার ইউনাইটেডকে তারা হারিয়েছিল আগের আগের ম্যাচে, কিন্তু যেভাবে তারা খেলছে খুব একটা কিন্তু অবাক হবে না যদি তারা এই লিগ কন্টেনশনেও থাকে। এবং অবশ্যই কোচ কিন্তু চাইছে তাদের টিমটাকে একটু বাঁচিয়ে রাখতে, লাইমলাইট থেকে একটু দূরে রাখতে, যাতে তাদের এক্সট্রা একটা বাড়তি প্রেশার না আসে বাইরে থেকে। এবং এরকম টিমের এগেনস্টে কিন্তু এরকম টিমরা যখন খেলে তাদের কিন্তু বড় এক্সটার্নাল একটা প্রেশার বড় ম্যাটার করে, কারণ বড় টিম তাদের অলওয়েজ একটা এক্সটার্নাল প্রেশার থাকে, তারা হ্যাবিচুয়েটেড জিনিসটার সাথে। ছোট টিমরা কিন্তু খুব একটা হ্যাবিচুয়েটেড না, তো হয়তো কোচ তাদেরকে প্রোটেক্ট করার জন্য এরকম কথা বলেছে। বাট অ্যাস্টন ভিলা কিন্তু খুব ইন্টারেস্টিং এবারে প্রিমিয়ার লিগ রেসে। এবং নেক্সট যদি কথা বলতে অবশ্যই বলতে হবে ম্যানচেস্টার সিটি নিয়ে, যারা এই মুহূর্তে প্রিমিয়ার লিগের দ্বিতীয় নম্বরে আছে প্রিমিয়ার লিগের স্ট্যান্ডিং এ। এবং ম্যানচেস্টার সিটি বলতে পারেন বাকি প্রত্যেকটা টিমের থেকে কিন্তু অনেক ডমিনেটিং ফ্যাশনে খেলছে, যদিও তারা আগের ম্যাচ 2-1 গোলে জিতেছে নটিংহাম ফরেস্টের এগেনস্টে। বাট খেলাটা কিন্তু পুরোপুরি ডমিনেট করেছে ম্যানচেস্টার সিটি, 66% বল পজিশন নিয়ে কিন্তু খেলেছে। এবং একটা প্লেয়ারের কথা না বললেই নয়, রায়ান চ্যারকি, হোয়াট এ সাইনিং ম্যানচেস্টার সিটির যদি কথা বলি। এবং পেপ গার্দিওলার যদি আলাদা করে কথা বলি, পেপ গার্দিওলা জানেন কিরকম কোচ, একটু টাফ টাইপের কোচ। প্লেয়ার হ্যাট্রিক করলেও কিন্তু বলবেন যে প্লেয়ারকে যে আপনি ডিফেন্সিভ বেশি ভালো করে খেলেননি, আপনাকে ডিফেন্সিভ একটু কন্ট্রিবিউশন দেওয়া দরকার ছিল। উইঙ্গার একটা ভালো করে বলবে আপনাকে একটু ট্র্যাক ব্যাক করা দরকার ছিল। এই জন্য পেপ গার্দিওলা এত বড় মানের কোচ। কিন্তু পেপ গার্দিওলাও বলেছে যে আমি বুঝতে পারি না রায়ান চার্কিকে আমি কিভাবে তার সাথে কথা বলবো, কখনো কখনো ইচ্ছা করে যে তাকে বকা দিতে এবং কখনো কখনো ইচ্ছা করে তাকে চুমু খেতে। এই জিনিসটা কিন্তু সত্যি মানে একটা অদ্ভুত, রায়ান চার্কির মতো একটা প্লেয়ারের থেকে মানে তিনি কি যে করতে পারেন এবং তার যে মধ্যে কি পোটেনশিয়াল আছে সেটা কিন্তু পেপ গার্দিওলা বুঝেছেন। এবং পেপ গার্দিওলা এটাও বলেছেন যে রায়ান চার্কিকে কিন্তু আরো বেশি করে জায়গা দিতে হবে, মিডফিল্ডে যত ফ্রিলি রায়ান চার্কি খেলতে পারবে তত কিন্তু তিনি ডেঞ্জারাস হবেন। এবং কালকের যদি কথা বলি গতকালের ম্যাচের, সেখানে কিন্তু সেই একই পারফরমেন্স তিনি ডেলিভার করেছেন, অজস্র চান্সেস ক্রিয়েট করেছেন, গোলও করেছেন, গোল করিয়েওছেন। এবং রায়ান চার্কি নিঃসন্দেহে ম্যান অফ দ্য ম্যাচ ছিল কালকের ম্যাচে। এবং রায়ান চার্কিকে যত আপনারা দেখবেন তত কিন্তু উদ্বুদ্ধ হবেন, তত কিন্তু ইমপ্রেস হবেন। এবং এক একটা প্লেয়ার এরকম থাকে, প্রত্যেকটা সিজন আসে যেখানে যাকে দেখে কিন্তু মানে যাকে দেখার জন্য আপনার টিভি স্ক্রিনের সামনে বসবেন বা মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকবে। রায়ান চার্কি কিন্তু এরকম একটা এক্সাইটিং প্লেয়ার, বলার বললেই চলে। এবং আলজেরিয়া কি দেশ আপনারাই ভাবুন, সেখানে একটা টাইমে রিয়াদ মাহরেজের মতো প্লেয়ার তারা দিয়েছে। এবং এখন রায়ান চার্কি যদি কথা বলি আগেন আমরা রায়ান চার্কি, তাহলে তিনি যদিও খেলেন ফ্রান্সের হয়ে, বাট আগেন আলজেরিয়ার তিনি বাসিন্দা ছিলেন একটা টাইমে, এবং এখন তো ফ্রান্সের সিটিজেনশিপ তিনি নিয়েছেন। বাট নজর থাকবে এই রায়ান চার্কির উপরে। আর্লিং হ্যালান্ডের যদি কথা বলি, তিনি যে বিধ্বংসী ফর্মে আছেন সেটা খুব একটা কাজে লাগেনি আগের ম্যাচে, কারণ তিনি একটাও গোলে শট মারতে পারেননি। এতটাই ভালো ছিল নটিংহাম ফরেস্টের ডিফেন্স, বাট সেটা কোনো কাজের নেই। এবং পেপ গার্দিওলা কিন্তু আরেকটা কথাও বলেছেন যে ম্যানচেস্টার সিটি তাদের কাছে কিন্তু এখন সমস্ত রসদ আছে ম্যাচ জেতার, যেটা বেশ কিছুদিন আগে তারা পাচ্ছিলেন না,
কারণে তাই তারা ম্যাচ কন্টিনিউয়াসলি হারছিলেন, বাট এখন কিন্তু তাদের কাছে সেই রসদটা আছে ম্যাচ জেতার। ওই জন্য অবশ্যই আমরা কালকের ম্যাচেও দেখলাম রায়ান চেরকি হোক, যদি কথা বলি ফিল ফোডেন হোক, সবাই কিন্তু যথেষ্ট ভালো ফুটবলটা খেলছে। এবং একটা প্লেয়ার যদি অফ হয়ে যায়, আর্লিং হাল্যান্ডের মতো প্লেয়ার যদি অফ হয়ে যায়, তাহলে বাকিরা কিন্তু আছে সাপোর্ট দেওয়ার জন্য। 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্টকে। এবং আমরা চলে যাই আমাদের নেক্সট টিম। ম্যানচেস্টার সিটি নিয়ে কথা বললাম, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলবো না, এটা কি করে হয়? ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু গতকাল হারিয়েছে নিউকাসেলকে 1-0 গোলে, এবং গোল করেছেন সেই প্যাট্রিক ডোরগু। ভালো তিনি কিন্তু ফুটবল খেলেছেন এবং স্টার্ট পেয়েছিলেন গতকালের ম্যাচে রাইট উইংয়ে। সচরাচর লেফট উইংয়ে তিনি খেলেন, মাঝে মাঝে বেঞ্চেও তিনি থাকেন, বেঞ্চের থেকে সাব হিসেবে আসেন সেকেন্ড হাফে। কিন্তু ব্রুনো ফার্নান্ডেজের কিন্তু অনুপস্থিতিতে তাকে কিন্তু চান্স দেওয়া হয়েছিল রাইট উইংয়ে শুরু থেকে, এবং সেখানে কিন্তু তিনি তার নামের সুনামি করেছেন। আর যদি কথা বলতে হয় তার পারফরমেন্সে, তিনি কিন্তু বেশ কয়েকটা ড্রিবল করেছেন, গোলমুখী পাস দিয়েছেন, কি পাসেস দিয়েছেন, এবং অবশ্যই ডিসাইসিভ গোল কিন্তু তিনি করেছেন এই প্যাট্রিক ডোরগুর যদি কথা বলি। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যদি অ্যাজ এ হোল কথা বলি, তারা কিন্তু খুব একটা খারাপ ফুটবল খেলছে না টু বি অনেস্ট, কিন্তু যে পয়েন্টসগুলো তারা আননেসেসারিলি ড্রপ করছে সেটা কিন্তু কস্ট করতে পারে তাদেরকে সেই ইউরোপিয়ান স্পট। যদিও এখনো পুরো প্রিমিয়ার লিগের অর্ধেকটা বাকি আছে, এবং তারা কিন্তু চেষ্টা নিশ্চয়ই করবে সেই টপ ফোর স্পট পাওয়ার জন্য, কারণ অনেক বছর হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের, অনেক বছর হয়ে গেছে তারা কিন্তু সেই স্পটটা পায়নি, এবং চ্যাম্পিয়ন্স লিগ তো ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যায়নি। এবং পয়েন্টসের যদি ডিফারেন্সের কথা বলি, খুব একটা ডিফারেন্স নেই 3 নম্বর থেকে 6 নম্বর অবধি। তো অবশ্যই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড চাইবে আরও পয়েন্টস পেতে আপকামিং ম্যাচেসে, কিন্তু জিনিসটা ইজি হবে না। ব্রুনো ফার্নান্ডেজ তাদের প্লে মেকার, ক্যাপ্টেন, তিনি কিন্তু নেই, এবং তার অনুপস্থিতিতে কিন্তু দায়িত্ব পড়ে বাকি প্লেয়ার্সদের স্টেপ আপ করে ম্যাচ জেতানোর। এবং যদি কথা বলি প্যাট্রিক ডোরগু, তিনি কিন্তু ঠিক সেই কাজটাই করেছেন গতকালের ম্যাচে। কিন্তু লাস্ট এবার ভিডিওটা শেষ করার আগে যদি কথা বলতে একটা টিমকে নিই, তাহলে অবশ্যই সেটা হবে লিভারপুল। কারণ তাদের যে একটা বলতে পারেন যে একটা ফ্ল্যাশি সাইনিং এই সিজন যেটা হয়েছে, বা সবথেকে বড় সাইনিংই বলতে পারেন, ফ্লোরিয়ান রিটস কে যেই টাকা দিয়ে আনা হয়েছে বায়ার লেভারকুসেন থেকে লিভারপুলে, অ্যাট লাস্ট হয়তো ফ্লোরিয়ান রিটস সেই টাকার কিছুটা হলেও বলতে পারেন যে ফিরিয়ে দিয়েছে লিভারপুলকে। কারণ কালকে যেই পারফরমেন্সটা তিনি করেছেন, মানে সত্যি কথা বলতে গেলে অসাধারণ একটা 9 পয়েন্টের পারফরমেন্স তিনি করেছেন। গোল করেছেন ঠিকই, কিন্তু তাছাড়া গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ঠিকই, কিন্তু তা ছাড়া যদি কথা বলি, পুরো ম্যাচে 77টা পাস খেলেছেন অপোজিশন হাফে। মানে গোল করার বা গোলমুখী পাস যদি আমরা কথা বলি, বা বিল্ড আপের পাসের কথা বলি, সেটা কিন্তু 77টা পাস খেলেছেন তিনি অপোজিশন হাফে, এবং মূলত পুরো ম্যাচই তিনি অপোজিশন হাফেই ছিলেন। এবং ড্রিবল থেকে যদি শুরু করতে হয়, বা বিগ চান্সেস ক্রিয়েটেড হোক, সব কিছু কিন্তু করেছেন। ডুয়েল সব থেকে বেশি তিনি জিতেছেন, এবং অবশ্যই গোল তো তিনি করেছেনই। ফ্লোরিয়ান ডিটস, তার উপরে তো অবশ্যই নজর থাকবে আমাদের সকলেরই। এবং আমরা যদি লিভারপুলের ম্যাচটার কথা বলি, তারা 2-1 গোলে অবশ্যই জিতেছে উলভসের এগেনস্টে, এবং উলভসের নতুন করে কিছু বলার নেই। 18টা ম্যাচে তারা কিন্তু 16টা হেরেছে এবং 2টি ড্র করেছে। 18টা ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে কিন্তু তারা আছে একদম প্রিমিয়ার লিগের শেষে, স্ট্যান্ডিংসের একদম শেষে, এবং সম্ভবত তারা কিন্তু রেলিগেটও হয়ে যাবে এই সিজন। কিন্তু যদি কথা বলতে হয় লিভারপুলে, তারা কিন্তু অবশ্যই 2-1 গোলে জিতেছে উলভসের এগেনস্টে। প্রথমার্ধেই একদম ফার্স্ট হাফের জাস্ট আগে 2 মিনিটে দুটো গোল করে গ্র্যাভেনবার্চ এবং ফ্লোরিয়ান রিটস, 41 এবং 42 মিনিটে, ইফ আই এম নট রং, 2-0 গোলে প্রথমার্ধে এগিয়ে যায় এখানে লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে উলভসও শুরুর দিকে একটা গোল করে, বাট সেটা এনাফ ছিল না। লিভারপুল অনেক চান্সেস ক্রিয়েট করে ঠিকই, বাট আগেন 2-1ই স্কোর লাইন থাকে। এবং ক্রিসমাস ব্রেকের পর প্রত্যেকটা ম্যাচে যদি কথা বলে, খুবই কিন্তু ক্লোজ ম্যাচ, অনেক ম্যাচ 2-1ই শেষ হয়েছে। আর্সেনালের ম্যাচ, ম্যান সিটির ম্যাচ, কিংবা লিভারপুলের ম্যাচ, সবই কিন্তু 2-1 বা 1-এর মার্জিন, গোল মার্জিনে কিন্তু ম্যাচ শেষ হয়েছে প্রায় প্রত্যেকটা ম্যাচ। কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে এরকম প্রিমিয়ার লিগের উপরে, কারণ সেটা কিন্তু যত দিন যাচ্ছে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। কে জেতে এটাই দেখার বিষয়, আর্সেনাল জেতে নাকি ম্যানচেস্টার সিটি আবার সেই হাইজ্যাক করবে প্রিমিয়ার লিগ, নাকি নতুন কোনো টিম লেস্টার সিটির মতো এরকম একটা মিরাকেল কি আবার হতে পারে, করতে পারবে কি সেটা অ্যাস্টন ভিলা, সেটা দেখাই যাক। এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারা কি চ্যাম্পিয়ন্স লিগে আবার ফেরত আসবে, সেটা তো সময়ই বলবে। কিন্তু আহ, আপাতত ভিডিওটা অনেকটা লম্বাই হয়ে গেছে, এবং এতটাই থাক। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এবং অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা এরকম ইউরোপিয়ান ফুটবল নিয়ে আরো ভিডিও চান কিনা। তাহলে কিন্তু আমরা একটা নতুন সেগমেন্ট করবো ইউরোপিয়ান ফুটবল নিয়ে, এবং ডেইলি কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা লাইভ করার চেষ্টা করবো ইউরোপিয়ান ফুটবল নিয়ে। কারণ ইন্ডিয়ান ফুটবল তো চলতেই থাকবে, ইন্ডিয়ান ফুটবল শুরু হবে খুব শীঘ্রই, আমরা সবাই আশা করছি। কিন্তু ইউরোপিয়ান ফুটবল নিয়ে কিন্তু ডিসকাস করলে খারাপ হয় না, কারণ আমরা সকলেই দেখি সেই জিনিসটা, এবং টপ টায়ার ফুটবল সেটা। তো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে যদি আপনারা দেখতে চান ইউরোপিয়ান ফুটবলের সেগমেন্ট। তো অসংখ্য ধন্যবাদ আবারও। আমি সোমনাথ আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি, এবং
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।